কখন এলি? এই মিনিট 10 হলো। তুই অবেলায় শুয়ে আছিস কেন? শরীর খারাপ করেছে? তোর প্রেশারটা চেক করে দাঁড়া। বাবা, আর ডাক্তারি করতে হবে না, প্রেশার টেশার কিছু না। রাত্রেবেলা তো তেনার জ্বালায় ঘুমোতে পারি না, তাই একটু সময় সুযোগ পেয়ে ঘুমিয়ে নিচ্ছিলাম আর কি। তুই কলেজ থেকে এলি তো, কিছু খাবি? দাঁড়া, নমিতা দিকে ডাকছি। আস্তে রজনী, আস্তে। আমি বলে এসেছি, তুই বস তো চুপ করে। আমি নমিতা দিকে কফি বলে এসেছি। আর নমিতা দির সঙ্গে কফি এলে তো আর একা আসে না, সাথে করে হাতে বানানো ওই সিঙ্গারা আর কচুরিও আসে। দিল্লির সঙ্গে দেখা হয়েছে? সে তো হয়েছে, তোর সঙ্গে কথা আছে, দাঁড়া। ওই সিমরানের কেসটা কি রে? মানে কোত্থেকে কিভাবে আমদানি হলো নিনি? কেস আবার কি? অনির্বাণের মুম্বাইয়ের এক প্রতিবেশী কাম বন্ধু আর কি। আর সিমরানের ফ্যামিলির সঙ্গে আঙ্কেল আন্টির অনেক দিনের সম্পর্ক, খুব ক্লোজ ছিল ওরা। এতদিন কোনো যোগাযোগ ছিল না ওদের মধ্যে। সিমরান এখন কাজের সূত্রে, মানে চাকরির সূত্রে কলকাতায় এসেছে, তাই আবার যোগাযোগ হয়েছে। বাবা, এত ক্লোজ, অথচ এতদিন তো ওর নিয়ে কোনো গল্প শুনিনি। তুই শুনেছিস অনির্বাণদার কাছে? না, ওই আগের দিন রাত্রে এমনি কথায় কথায় অনির্বাণ মুম্বাইয়ের বন্ধুদের নিয়ে আলোচনা করছিল, তখনই একবার ওর কথা উঠল। তার আগে কখনো শুনিনি। ও মা, আগের রাতেই বলছিল ওর কথা, আর পরের দিনই উনি উদয় হলেন। অনির্বাণদা কি ইন্ট্রো সেরে রাখছিল? ও সত্যিই কিছু জানতো না স্রোত। কিন্তু ইনি যেভাবে জম্পেশ করে বসে আছেন, বিল্লিকে সামলাচ্ছেন, মনে তো হচ্ছে রোজই কথা হয়। ওর হঠাৎ করে যোগাযোগ রিএস্টাবলিশ করার কারণটা তুই জানিস? আরে কিছু পার্সোনাল ক্রাইসিস আছে হয়তো, আমি কিছু জানি না, আর অনির্বাণও কিছু জানে না। এতগুলো বছর ওদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না স্রোত। আর কলকাতাতে আসার পরও ও হোটেলেই উঠেছিল। অনির্বাণ আর আন্টি বলেছে এই বাড়িতে থাকতে। তুই বিল্লিকে ওর কাছে রেখে ঘুমোচ্ছিস? ও এসে থেকে বিল্লিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, আর ওখানে অনির্বাণ আর নমিতা দিও আছে। আমি না থাকলেও চলে, তাই টুক করে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম আর কি। আরে বাবা, আমারও তো একটু রেস্টের দরকার নাকি? শোন দিদি ভাই, আমি কিন্তু হঠাৎ করে উদয় হওয়া পুরনো বন্ধুর ব্যাপারটা ভালো চোখে দেখছি না। মন্দ কি দেখলি? দিদি ভাই, তুই ঘর পোড়া গুরু, তাও কেন সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছিস না আমি বুঝতে পারছি না। কোয়েলের কেসটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, বুঝেছো? তুই তো চিন্তা করিস না বলেই খালাস, কিন্তু চিন্তা তো হয়। আচ্ছা দিদি ভাই, ও ম্যারিড না আনম্যারিড? আমি জানি না স্রোত। তাহলে জানোটা কি তুমি? অন্যের বাচ্চাকে এভাবে কোলে নিয়ে আধিক্যতা করার কি আছে? অনির্বাণদার চোখে ভালো সাজতে চাইছে? স্রোত, তুই না কিরকম ঝগড়ুটেদের মতো কথা বলছিস জানিস? দরকার হলে তোর হয়ে ঝগড়াও করবো ওদের সাথে। আমি এরকম উটকো কেউ তোর বাড়িতে এসে উঠবে সেটা আমি মানতে পারছি না। বৌদি আসছি। এই যে স্রোত দিদি, তোমার কফি, আর তার সঙ্গে একটু সিঙ্গারা বানিয়েছিলাম, খেয়ে বলো তো কেমন হয়েছে। দেখলি তো, বলেছিলাম না নমিতা দি সব জানে। জানো তো আমার পেটে গুড় করছিল খিদেতে, তোমাকে বাঁচিয়ে দিলে। আচ্ছা তুমি খাও, আমি গিয়ে রাজকন্যাকে দেখি। ওই মেয়ে যেভাবে আঁকড়ে ধরেছে না, যেন মনে হচ্ছে ছাড়বেই না। ওই মেয়েটা যে বিল্লিকে কোলের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে, তার বেলা তো শাশুড়িমা কিছু বলছেন না তো? উনি নাকি কারোর কোলে বেশিক্ষণ বাচ্চা থাকাটা পছন্দ করেন না। এ নিয়ে নাকি মাকে অনেক কথা শুনতে হয়েছে শুনলাম। আন্টির পছন্দ অপছন্দ বরাবরই খুবই সিলেক্টিভ, আমি ওটা নিয়ে আর মাথা ঘামাই না। আর সিমরান, ও তো আন্টির আদরের লোক, ওর কোনো কিছুতে আন্টি আর বারণ করবেন। সে বলে হাল ছেড়ে দিলে তো হবে না, মাথা তো ঘামাতেই হবে। এই পুরনো বন্ধু অনির্বাণদার গুপ্ত প্রেমিকা হয়ে ইভলভ করবে না তো?
আগের বার কোয়েলের কেসটাতে তুই মরতে মরতে বেঁচেছিস, আবার ওরকম কিছু হলে মেয়ে সমেত ডুবে মরবি। বাহ, তুই তো অনেক কিছু ভেবে ফেলছিস রোদ। ভাবতে হচ্ছে দিদিভাই, কারণ আমার এই দিদিভাইটা ও তো খুব সিম্পল, কোনো কিছুই সে বোঝে না। দিদিভাই, তুই তো এখন আর একা নোস, একটা বাচ্চার দায়িত্ব আছে তোর উপর। এখন যদি তোদের মধ্যে কোনো রকম অশান্তি হয় মেয়েটাকে নিয়ে, তার ইফেক্ট এসে পড়বে ওই কচি বাচ্চাটার ওপর। আর মাসি হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। সেরকম কিছু হবে না স্রোত। তুই কিন্তু এই সিমরানকে নিয়ে কথা বলতে গিয়ে তোর ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিস। আমি কিন্তু সেটা কাটিয়ে যেতে দেব না। আমার আমার আর কি ব্যাপার? দিদিভাই ছাড় তো, তুই আমাকে এটা ক্লিয়ার কর, ও এখানে কতদিনের জন্য তাবু গেড়েছে? আর ওর কি এমন পার্সোনাল ক্রাইসিস? এটা কি আমার বিল্লি রানী নাকি? বিল্লি রানী? আমি কে বলো তো, আমি ওই যে পিসিমণি। না, তুমি পিপি পিপি বলবে, আমি নতুন পিপি। হ্যাঁ, কি বলবে আমাকে, পিসিমণি না পিপি? সিমরান। হ্যাঁ, সিমরান বলবে তোকে, নাম ধরে ডাকবে সিমরান। মোটেই না, পচা পাপা। পাপাটা কি পাপা? পচা পাপা। আমি কি? আমি হচ্ছে পিপি পিপি। এই দেখ হাসছে, দেখ হাসছে, দেখ। তোর হেব্বি দুষ্ট হয় কিন্তু, জানিস? হবেই তো, হবে না? তোর খপ্পরে পড়েছে, একেবারে বকিয়ে দিবি তুই ওকে। একদম চুপ কর। আমি ওকে স্বাধীন চেতা, সাহসী, সৎ আর স্পষ্টবাদী হতে শেখাবো। বাহ, তোগুলো ভালো ভালো বাংলা শব্দ তুই নিজে কবে শিখলি? বাবার কাছ থেকে শিখেছি। মুম্বাইতে থাকলেও বাবার কিন্তু বাংলার উপর ভালো দখল আছে। দিদি, তুমি তোকে অনেকক্ষণ ধরেছে, আমাকে একটু দেবে? না না না, আমি এখন ওর সাথে খেলা করবো। তুমি যাও না, কাজ ছেড়ে নাও, কাজ ছেড়ে নাও। তারপর ও যখন কাঁদবে আমি ওর মায়ের কাছে দিয়ে আসবো। তাই না? তাই না বিল্লি রানী? তাই না? হ্যাঁ। এই বানি, তখন যে আমি তোর কথাটা বলছিলাম, তুই কি শুনলি? কান খোলা আছে, বলতে থাক, শুনছি। এই যে তুই রাইকে জিজ্ঞেস না করে, ওর সাথে ডিসকাস না করে আমাকে হুট করে এই বাড়িতে নিয়ে চলে আসলি, এটা কিন্তু মোটেই ঠিক কাজ করিসনি। কেন? বেঠিকের কি আছে এখানে? ছেলেরা মানেই কি মাথা মোটার ইনসেনসিটিভ নাকি? এই, এখানে মাথা মোটার কি আছে? আর ইনসেনসিটিভ বলছিস কেন তুই আমাকে? আমি কি করেছি? মাথা মোটা না, ইনসেনসিটিভ না। হ্যাঁ, এটা কার বাড়ি? এটা কার সংসার? রাইয়ের তো। ও একটা নিউ মম। ওর মধ্যে কত রকম হরমোনাল কমপ্লিকেশনস তৈরি হয় এই সময়। ঠিক আছে, মার সাথে কি হয়? হ্যাঁ, হরমোনাল চেঞ্জেস, ইমোশনাল চেঞ্জেস হয়। ওর একটা সেটআপ তৈরি করা আছে এই বাড়িতে। তোর এর সম্পর্কে কোনো ধারণা আছে বানি? কি বলছিস? তোকে এখানে থাকতে বলার সাথে হরমোনের কি সম্পর্ক আছে আমাকে বোঝাবি? সেই এক নম্বরে ইডিয়েটই রয়ে গেলি, কোনোদিন কিচ্ছু বুঝলি না। রাই এখন একটা ইমোশনালি ভালনারেবল স্টেজে রয়েছে। সেই সময় একটা চেনে না জানে না একটা মানুষকে বাড়িতে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে, ওর তো অসুবিধা হতেই পারে। তারপর ওর আবার বরের পুরনো মেয়ে বন্ধু, এই সময় একটা ইনসিকিউরিটি আসে, বুঝলি? না, তুই বুঝবি না। कुछ कुछ होता है राहुल, तुम नहीं समझोगे। আমি আর কি করছি না বানি, তোর কিন্তু ওর সঙ্গে কথা বলা উচিত ছিল। আমাকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে কথা বলা উচিত ছিল। ওর পারমিশন নেওয়ার দরকার ছিল তোর একবার। তুই রায়কে চিনিস না, তাই তুই এই কথাগুলো বলছিস। দেখ, রায়ের মনটা অনেক বড়, আকাশের মতো। ওই কথায় কথায় ইনসিকিউর ফিল করে না। আর আমি খুব ভালো করে জানি ওর কিসে খারাপ লাগবে, কিসে খারাপ লাগবে না, সেটা আমি খুব ভালো করে বুঝি। আমি না বললেও দেখতিস ওই তোকে বলতো তুই এই বাড়িতে এসে থাক। আই নো হার। এই যে তোদের যে ছেলেদের মিসকনসেপশন আছে না, যে ইউ নো ইউর পার্টনার, অ্যাকচুয়ালি যেটা বুঝিস সেটা সবসময় ঠিক বুঝিস না। কারণ তোরা তো তলিয়ে ভাবিস না কোনো কিছু নিয়ে। মেয়েরা খুব সেন্সিটিভ হয় বানি। তোরা ভাবিস মেয়েরা কিছু বলছে না, মুখ বুজে রয়েছে, তার মানে সব ঠিক আছে। ব্যাপারটা সেরকম হয় না কখনো। এনিওয়ে ছাড়, আমি ম্যানেজ করে নেব। মেয়েদের স্বভাব হলো ওভার থিঙ্কিং, কমন প্রবলেম। আর সেদিক থেকে তোর সাথে রায়ের কিন্তু মিল আছে। এই যে তুই এই বিষয়টা নিয়ে এত ভাবছিস, এখানে ম্যানেজ করার কি আছে? ঠিক আছে, কিচ্ছু নেই, কিছু থাকতে হবে না। কিন্তু তাও আমি ওর সাথে কথা বলবো, ওকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাকে নিয়ে ওর কোনো টেনশন নেই।
এই কি হয়েছে রে? কিসের টেনশন রাইয়ের, তা আবার তোকে নিয়ে? না না সেরকম কিছু না। আরে বানি বানি রায়ের পারমিশন না নিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে চলে আসলো না, আমি তাই বলছিলাম ওকে। এক মিনিট, এটা অনির বাড়ি, হ্যাঁ? আর সিমি, ইউর ফ্যামিলি, তুই অনির ছোটবেলার বন্ধু, আর তুই কলকাতায় এসে এখানেই থাকবি, সেটাই তো স্বাভাবিক। তার জন্যে অনির আবার রায়ের কাছে পারমিশন নিতে হবে কেন? এক মিনিট মা, তুমি একটু ভুল করছো। এটা শুধু আমার একার বাড়ি না, এটা আমার আর রায়ের, আমাদের দুজনের বাড়ি। ও রিয়েলি? তাহলে এক কাজ করনি, পারমিশন নে তোর বউয়ের কাছে, কারণ সেই যদি পারমিশন না দেয় তাহলে তো সিমিকে চলে যেতে বলতে হবে, তাই না? আশ্চর্য, সেটা রায় বলবে কেন? তুমি কিছু না জেনে শুধু শুধু মাঝখানে এসে ঝামেলা পাকাচ্ছ। আমি ঝামেলা পাকাচ্ছি? আমি? শুনলে তো সিমি, সব সময় এইভাবে দোষারোপ করে ও আমাকে। আরে বাবা তোমরা ঝামেলা করছো কেন? তোমরা চুপ করো, এরকম কোনো সিরিয়াস ইস্যু নয় এটা। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, মানে কি দ্যাটস ইট। তুই না একদম ঠিক জায়গায় রাই, মেয়েটা একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তো ওদের ভাবনা চিন্তাগুলো ওদের বাড়ির মতোই, একদম ছোট ছোট পায়রার খুপড়ির মতো, আলো হাওয়া ছাড়া। আন্টি, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এখন যে অবস্থায় রয়েছে, তুমি যা বললে এখন তার থেকেও আমি খারাপ অবস্থাতেই আছি আর কি। আহ সিমি, আমি ইন জেনারেল কলকাতার লোকেদের কথা বলছি, মানে ওরা বড্ড পেঁচালো। যাক, তোর কি কন্ডিশন না কন্ডিশন সেই নিয়ে মন খারাপ করিস না, এটা খারাপ সময় যাচ্ছে, দেখবি ঠিক কেটে যাবে। আশা করছি। এখন যে এই কাজটা পেয়েছি এটাকে আঁকড়ে ধরেই আমাকে পড়ে থাকতে হবে কলকাতায়, মানে নিজের পায়ের তলার মাটিটা আমাকে শক্ত করতেই হবে। সব ঠিক হয়ে যাবে সিমি, সব ঠিক হয়ে যাবে। শোন, আমি একটা কথা বলি, তুই কদিন বাদে বাদলদাকেও এখানে নিয়ে আয়। উনি এখানে তোর কাছে এসে থাকলে ওনার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা এক মিনিট, আমি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, জানো কি হয়েছিল? হ্যাঁ, বলছি যে রাই আর আন্টি কি একেবারেই বনে না, আদা আর কাঁচকলা কেস করেছে। তার মানে ও কতদিন এখানে থাকবে তুই কিছুই জানিস না? অনির্বাণদাও তোকে ক্লিয়ারলি কিছু জানায়নি? স্রোত, অনির্বাণও হয়তো কিছু জানে না। তুই ছাড় না, আর একটা মানুষকে নিয়ে ভাবতে ভাল লাগছে না। এই ব্যাপারটা অতটা ক্যাজুয়াল না। কোথায় চাকরি করছে ও? আদৌ চাকরি পেয়েছে তো, নাকি পাবে ধরে নিয়ে চলে এসেছে এখানে? এখানে বসে বসে চাকরি খুঁজবে বলে? আস্তে আস্তে, না না বলছি তো তোকে, ও পেয়েছে একটা চাকরি। কলকাতা শহরে সেরকম চেনা জানা কেউ নেই, শহরটাও নতুন। বাড়ি ছেড়ে বাইরে চাকরি করতে এলে না, থাকার জায়গা নিজেই খুঁজে নিতে হয়। কেউ তো আর কুচি খুকি না। কোথায় চাকরি করছে, কোন পোস্টে চাকরি করছে, সব জেনে তুই আমাকে জানাবি। খোঁজ নিয়ে দেখবো ঠিকঠাক বলছে নাকি বানানো। আর তুই যদি না বলতে পারিস, আমি তুই নিজে জিজ্ঞেস করবো ওকে। অত পাকামি করতে হবে না। ও আঙ্কেল আন্টিদের খুবই ক্লোজ, খুবই কাছে। ওকে এক্ষুনি এরকম ভাবে জিজ্ঞেস করতে গেলে ওর তো খারাপও লাগতে পারে, তাই না? সত্যি কথা বলতে আমারও কোনো ইচ্ছে হয়নি ওকে জিজ্ঞেস করার। আমি জেনে কি বা করব? ও কোথায় চাকরি করে, সেটা আইটি কোম্পানি নাকি তেলে ভাজার দোকান, জেনে আমি কি করব? আমি না ওকে নিয়ে বিন্দুমাত্র কনসার্ন নই। আমার কনসার্ন শুধু তোকে নিয়ে, বুঝেছিস? তখন থেকে কিন্তু তুই আমাকে পাকাল মাছের মতো কাটিয়ে যাচ্ছিস। সত্যি করে বলতো আমাকে, দুম করে মায়ের কাছে কেন চলে গেলি? দুম করে তো না দিদি ভাই, বিয়ের পর থেকে তো মায়ের কাছে গিয়ে থাকাই হয়নি। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। মা বৌমনি সবাই তো বলেছিল ওখানে গিয়ে রেস্ট নিতে। ওই সময় সুযোগ হয়নি ওখানে গিয়ে থাকার, এখন হয়েছে, তাই ভাবলাম এখনই ভালো। না স্রো, এখন যে এটা করার ভালো সময় না, সেটা কিন্তু তুইও খুব ভালো করে জানিস। তুই একটা ঝামেলা করে মায়ের কাছে গিয়ে থাকছিস, স্বীকার কর সেটা।
স্রোত, তোর আর সার্থকের মধ্যে একটা বিরাট বড় মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। সেটা থেকে পালিয়ে গিয়ে সেটা সমাধান করা যাবে না। তোদের একসঙ্গে থেকে এক ছাদের তলায় বাস করে সেটা সমাধান করতে হবে। বুঝতে পারছিস না আমার কথা? এইভাবে পালিয়ে বেড়াতে থাকলে শুধু দূরত্বই বাড়বে, আর কিচ্ছু হবে না। দূরত্ব বেড়ে এখন আর ফুটে মাপা যাচ্ছে না, মাইলে মাপতে হচ্ছে। একসঙ্গে থেকেই তো দূরত্ব বেড়েছে। হ্যাঁ, সেটা যাতে লাইট ইয়ারে মাপতে না হয় সেটার ব্যবস্থা তো তোকে করতে হবে। আমি কি বোঝাতে পারছি তোকে আমি কি বলতে চাইছি? পরিস্থিতি থেকে পালিয়ে কখনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না স্রোত। তোর আমার আমার ভালো লাগছে না। সারাদিন ক্লাস করার পর না এই কমপ্লিকেটেড বিষয় নিয়ে আর আলোচনা করতে আমার ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না। শান্তিতে তো বাঁচতে হবে নাকি? নাকি সারাদিন এই সাংসারিক কুটকচালে নিয়ে পড়ে থাকবো আমি? তবে আমার কথা ছাড়তো না রে, তোর কথা ছাড়তে পারছি না। যতদিন বেঁচে থাকবো তোকে নিয়েই ভেবে যাবো। আমার ট্রাস্ট ভেঙেছে। ও আমাকে কিছু না বলে মেজি ভাইয়ের পুরো ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিয়েছে। এত লুকোচুরি আমি মেনে নিতে পারবো না দিদি ভাই। তাহলে তো এটাও বলতে হয় যে তুইও ওকে না জানিয়ে নীলুর সঙ্গে দেখা করতে চলে গেছিলিস। সেটাও তো সার্থকের জন্য। সার্থক এমন মরিয়া হয়ে উঠেছিল মেজি ভাইকে ধরিয়ে দিতে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর ও তো সেটাই করলো। ও তো এক প্রকার ধরিয়ে দিল মেজি ভাইকে। সেটা নিয়ে দুজনে আলোচনা কর। সার্থকেরও নিশ্চয়ই যুক্তি আছে। সেটা না জেনে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? আমার চলে যাওয়াটাই ভালো, তাই চলে গেছি। পারবি ওকে ছেড়ে থাকতে? দেখি না দিদি ভাই, আমি বলছি না আমি ভুল করিনি, আমি বেঈমানি করিনি। আহ, এ আবার কি ভাষা? তুই কি বলতে চাইছিস বলতো স্রোত? সার্থক বেঈমানি করেছে? আমি আর কিছুই বলতে চাইছি না। আজ তো পুলিশ ডেকেছিল। হ্যাঁ গেছিলাম তো, হাজিরা দিয়ে এলাম। কি বললি? যা বলার তাই বললাম। মানে নীলুর ব্যাপারটা পুরো অস্বীকার করেছিস তাই তো? হ্যাঁ। কেন করছিস এটা? পুলিশ ঠিক তোর মিথ্যেটা ধরে ফেলবে স্রোত। নিজের জীবনটা বাজি রেখে একটা ভয়ঙ্কর খেলা খেলছিস, আর কিছুই না। খেলছি। মেজদি বা মেজদিরা যেটা করতে গিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, সেই ফিলোসফিটাকে আমি সাপোর্ট করি, ওদের উদ্দেশ্যটাকে আমি সাপোর্ট করি, ওদের এই পথটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু লক্ষ্যটাকে সাপোর্ট করি। আমি যদি ওদের এগেইনস্টে সাক্ষী দিই কি হবে জানিস? হয়তো যাবজ্জীবন বা আরো কঠিন কিছু সাজা হবে। সেটা কি করে হতে দিই দিদি ভাই? তুই হলেও পারতিস না, আমি জানি। ভাই আমরা তিনজন বোন, জগতের সব থেকে কাছাকাছি সম্পর্ক আমাদের। মেজদিবার বারবার গোলমাল পাকিয়েছে, আর প্রতিবার তুই ওকে বাঁচিয়েছিস। এবার আমিও সেই চেষ্টা করে দেখি না। আমি একজন বড় লয়ারের সঙ্গে কথা বলেছি। উনি বহু বছর ধরে এরকম ধরনের কেস হ্যান্ডেল করেন। অনেক হুজ্জত করে ওনাকে পেয়েছি।
উনি লড়বেন মেসিভাইয়ের কেসটা। তুই তুই উকিল ঠিক করেছিস? বাড়িতে কেউ জানে না, সময় হলে জানাবো। কেন দিদি ভাই? দিদি ভাই, তুইও তো মেজি ভাইয়ের জন্য লয়ার অ্যাপয়েন্ট করেছিলিস। সেইবার তো অন্যায় করেছিল, তাও তুই দিদি হয়ে বোনকে একটা সুযোগ দিতে চেয়েছিলি। আর এইবার তো ও কোনো অন্যায় করেনি। সরি 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 ইন্টারাপ্ট করে ফেললাম, কারণ বিল্লি সোনা তার মায়ের কাছে এক ওমা কেড়ে দিয়েছে। দেখেছো, খিদে পেয়েছে মনে হয়, খিদে পেয়েছে। হ্যাঁ খাবে, দিন আগে আমাকে দিন, আমি আগে ওকে একটু চটকাবো। ও বাবা, আস্তে আস্তে আস্তে। ও বাবা, না 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 না, কান্না করে না। আচ্ছা, আলাপ করিয়ে দি। ও হলো আমার বোন স্রোত। ওর সাথে আলাপ হয়েছে তো বাইরে। এই স্রোত, শোনো না, তুমি না আমাকে তুমি তুমি করে বলো কিন্তু প্লিজ। হ্যাঁ রাই, তোমার সঙ্গে একটা কথা ছিল, আমি পরে আসবো। না না, তুমি এখনই বলো না, আমরা তো গল্পই করছিলাম। বসো। ওকে। না মা, আমি জানি রাই, আমি হুট করে এই বাড়িতে চলে এসেছি। ইটস রিয়েলি অকওয়ার্ড। তোমার আমাকে খুব অদ্ভুত মনে হচ্ছে না? ইনফ্যাক্ট খারাপও লাগতে পারে তোমার। তোমাকে এসব কথা কে বলেছে? কেউ বলেনি, এটাই তো স্বাভাবিক। আমি কাউকে কিছু না বলে না জানিয়ে প্রায় উড়ে এসে জুড়ে বসলাম। তোমার জায়গায় আমি থাকলে আমারও হয়তো খারাপ লাগতো। না সিমরান, তুমি একদম ভুল ভাবছো। আমি একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাড়িতে অতিথি আসাটাকে আমরা একদম এভাবে দেখি না, ভালো লাগে আমাদের। তাছাড়া তুমি তো অনির্বাণের এত ভালো বন্ধু, আঙ্কেল আন্টি সবাই তোমাকে মেয়ের মতো ভালোবাসেন। তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে এসে থাকবে, এটাতে তো ভুল কিছু নেই। বড্ড ভালো রাই, থ্যাঙ্কস। আজ ডেস্টিনি আমাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, সত্যি মানে এই থাকার জায়গা পাওয়াটাই, এটাই আমার কাছে অনেক বড় উপকারের। পোস্ট অফিস চাকরিটা চলে গেল, তারপর সেরকম ভালো কোনো কাজও পেলাম না। বাবা অসুস্থ, বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে করতে সব সেভিংস শেষ হয়ে গেল। আর মুম্বাইয়ে থাকাটা ইটস রিয়েলি টাফ, অনেক খরচ সাপেক্ষ। মানে আমাকে কলকাতা আসতেই হলো রাই। তোমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না। খারাপ সময় সবারই আছে, আবার চলেও যায়। তুমি এত ভেবো না প্লিজ। আমি একটু গুছিয়ে নিই, আমি একটু গুছিয়ে নিয়েই চলে যাব। ইনফ্যাক্ট আমার একা থাকতেই ভালো লাগে, আমি ভালোবাসি একা থাকতে। ওই দেখো, তুমি ওকে খাওয়াও, আমি তো বকবক করে, ওই দেখ কান্না শুরু করে দিয়েছে। আমি যাই, তোমরা কথা বলো, ওকে খাওয়াও, ঠিক আছে? পরে কথা হবে। সিমি, তুমি কোথায় চাকরি করছো? কুপার অ্যান্ড সন্স। তুইও না পারিস, দেখি দে আমাকে। এসো এসো মা আমার সোনা মামা, কেন কাঁদছিলে তুমি? হ্যাঁ, এত কান্না কেন করো তুমি? এত কান্না কেন করো তুমি? না না না, এতক্ষণ তো ছুটকি মাসির কাছে বেশ খেলছিলে, যেই আমার কাছে এলে অমনি কান্না। না, একটু বেশি ভালো না মেয়েটা? আমার বার বেশি ভালো দেখলে অ্যালার্জি হয়। দে ভাই, ব্যাগটা দে তো। উঠছিস নাকি? ইয়েস, 8:30টায় লয়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, আর কাল মেসিদের সঙ্গে দেখা করতে যাব। তার আগে লয়ারের সঙ্গে সব কথাবার্তা শেষ করে রাখতে চাই। মানে ওর কাছে তোকে যেতে দেবে? হ্যাঁ, আমি পারমিশন করিয়েছি। এই লয়ারের কথাটা তোকে জানাতে হবে। 2 দিন বাদেই তো কেসের ডেট। স্রোত, তুই কাল নীলুকে দেখতে পাবি, তাই না? আমার একটা পারমিশন করিয়ে দিবি রে? কতদিন দেখি না ওকে। আমিও যেতাম তাহলে। পরের বার করিয়ে দেব। তুই এতদিন ধরে আমাদের সকলকে আগলে রেখেছিস, আগলে রাখা শিখিয়েছিস।
এবার আমিও একটু চেষ্টা করে দেখি না আগলে রাখতে পারি কিনা। পারবি, তুই আমার থেকেও ভালো পারবি স্রোত। আমি অনেক জায়গায় লড়াই না করে শুধু হেরে গেছি, কিন্তু আমি জানি তুই লড়াই করে নিজের অধিকার, অন্যের অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারবি, আমি জানি। পিসিমণি, তুমি এখনো জেগে বসে আছো কেন? ঘুগনিটা কোথায়? ওকে দিয়ে আমার ঘরে খাবার পাঠিয়ে দিলেই তো হতো। সন্ধ্যাবেলা থেকে জ্বর এসছে বাবা, ওকে শুতে পাঠিয়ে দিয়েছি। এমন কিছু রাত হয়নি, তুমি খেয়ে নাও। দেখি জ্বর এসছে? কই আমাকে বললো না তো, বললে আমি ওষুধ দিয়ে দিতাম। ঠিক আছে, আমি নিয়ে নেবো। তোমার খাওয়া হয়েছে তো? তোমার তো খাওয়ার পরে ওষুধগুলো আছে, সেগুলো খেয়েছো? খেয়েছি বাবা। ঠিক আছে, আমিও খেয়ে দিয়ে ঘুগনিটাকে দেখে আসছি। যেতে হবে না তোকে বাবা, দাদা দেখেছে, দেখে ওষুধও দিয়েছে, আর ওষুধ খেয়েই শুয়েছে। তোকে ব্যস্ত হতে হবে না, তুই শান্ত মনে খা তো। ও হ্যাঁ, তো আমি তো ভুলেই গেছিলাম যে এ বাড়িতে একজন বড় ডাক্তার আছেন। আমাকে কারো কিছু বলার দরকার নেই, ভালোই তো, বলতে হবে না। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমার জন্য ঘুম নষ্ট করতে হবে না, আমি এগুলো নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, চাটনি দেবো বাবা, রাতে খাবি? পিসিমণি, আমি বলছি যে আমি এগুলো নিয়ে নিতে পারবো, তুমি এখন যাও। আরে আশ্চর্য তো, আমি তো বলছি আমি এগুলো নিয়ে নিতে পারবো, তুমি এখন যাও। পিসিমণি, আমার ভালো লাগছে না, তুমি যদি আর এখানে থেকে খুটুর খাটুর করো তাহলে আমি খাবার ছেড়ে উঠে চলে যাব। তুমি কি তাই চাইছো? আমার মাথা গরম করে থাকে না বাবা, তুই খেয়ে নে, আমি আর তোকে জ্বালাবো না, চুপ করে বসে থাক। কেন এমন করছিস বাবু? বাড়িতে কটা দিন একটু শান্তি ছিল, সেটা ভালো লাগছিল না বুঝি? পিসিমণি, আমি কোনো অশান্তি করিনি। তোমাদের এই বস্তা পচা ঘ্যান ঘ্যানে হাব ভাব আমার ভালো লাগছে না। তোমরা কাউকে তাদের মতো থাকতে দেবে না। আমার না আর খেতেই ইচ্ছা করছে না। তোমাদের এই ব্যাপারে কিছু বুঝিয়ে লাভ নেই। ও বাবু, বাবু ওরম করে না বাবা, রাগ করে না। দেখো খাবারের উপর রাগ করো না, রাত্রিবেলা না খেলে শরীর খারাপ করবে বাবা, একটু খেয়ে নে, খেতে দেবো। দূর তো, ছাড়ো তো। বাবু 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 বাবু, যাস না যাস না যাস না, রাগ করিস না। তোমার সাহস কি করে হয় আমার বোনকে অপমান করার? সাহস হয় কি করে খাবারকে অপমান করার? কে তুমি? কি মনে করো তুমি নিজেকে? ধরাকে তো সরা জ্ঞান করছো আজকাল। যাকে যা খুশি বলার অধিকার তোমাকে কে দিল? আমি তো আগেই বলেছি, আমার খাওয়ার জন্য কেউ জেগে বসে থাকুক, কেউ ওয়েট করুক, সেটা আমার ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। তোমার বিরক্তিটাই সবাইকে মেনে নিতে হবে, এটা তুমি কি করে ভাবলে? তোমার বিরক্তির চাইতে তোমার পিসির ইমোশনের মূল্য অনেক বেশি, এটা তুমি বোঝো? অবশ্য তোমাকে ইমোশন বোঝানো মানে উলুবনে মুক্ত ছড়ানো, এছাড়া তো আর কিছু নয়। তোমার বিরক্ত লাগে বলে সীমার ইমোশনটা মিথ্যে হয়ে যায় না, বা তাকে অপমান করার অধিকার তোমার জন্মায় না। থাক না দাদা, কেন এরকম বলছো? ও তো বরাবরই একটু অবুঝ। থাম সীমা, প্রশ্রয় পেয়ে পেয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই এই খাবার রাখলে বসে থাকার ন্যাকামিগুলো না করে ছাড়া। Keep your mouth shut. কি ভাষা! ন্যাকামি বলছে কাকে? গুরুজনকে। কে বলছে? না আমার উচ্চ শিক্ষিত ডাক্তার পুত্র। ছি! ও দাদা, দাদা এত রাগ করো না। আরে বাবা, তোমার আবার শরীর খারাপ করবে। আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি। একদম এই বাঁদরা মুখে প্রশ্রয় দিবি না। তোর ভালোবাসাকে যে সম্মান করতে না পারে, বুঝতে না পারে, সে মানুষ, সে শিক্ষা তোমার আছে? তুমি খেলে ওর পেট ভরে না, মন ভরে, এটা বুঝতে পারো তুমি? তুমি কি করে বুঝবে? তোমার মনটাই তো নেই। মন, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধা, এই সবটাই তো জলাঞ্জলি দিয়েছো। তো কি জীবন কাটাতে চাইছো? আমি তো আমার মতো করে বাঁচছি,
আমি কারোর লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করছি না। তাহলে কেন আমাকে আমার স্পেস ছেড়ে দেওয়া হবে না? স্পেস মানেটা কি? তুমি এমন একটা জায়গায় থাকতে চাও যেখানে আর কেউ থাকবে না, কোনো মন মান সম্পর্ক কিছু থাকবে না, কারো প্রবেশাধিকার নেই। তুমি কি নিজেকে এতটাই সুপিরিয়র মনে করছো, নাকি নিজেকে এতটা অপদার্থ ভাবছো যে অন্য কারো উপস্থিতি তোমাকে ভয় দেখাবে, পাছে তোমার অসারত্ব ধরা পড়ে যায়? কোনটা? সার্থক, তোমার নিজের ব্যবহার তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছো? সার্থক, তুমি ভয় পাও, ভয় পাও, সেদিনটার কথা ভেবে ভয় পাও যেদিন আমি থাকবো না, সীমা থাকবে না তোমাকে ভালোবাসার জন্য। নিঃস্বার্থভাবে ভালোবেসে তোমার অসভ্যতা সহ্য করার কেউ যেদিন থাকবে না, সেদিন কি হবে? কি করবে সেদিন তুমি? সার্থক, তুমি যেভাবে চলছো তাতে কিন্তু একটা সময় তুমি একেবারে একলা হয়ে যাবে। হয়তো কখনো কথা বলার মানুষ খুঁজবে, কিন্তু চারপাশে কাউকে পাবে না। তোমার এই ইগো তোমাকে সকলের থেকে আলাদা করে দেবে, একলা করে দেবে। একা হওয়া কাকে বলে সেদিন বুঝবে, বুঝবে যে একাকিত্ব কতখানি উদাসীন। যেদিন বুঝবে, মেবি দ্যাট উইল বি টু লেট। অনেক দেরি হয়ে যাবে, অনেকখানি দেরি হয়ে যাবে ততদিনে। মূর্খ, জীবনে সব পেয়েছিল কিন্তু কিছুই ধরে রাখতে পারছে না। অপদার্থ একটা। দাদা, এত রাগ করতে কিন্তু আমি তোমার এর আগে কখনো দেখিনি গো। তুমি একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। দেখো ও না এখন যা করছে সবটাই রাগের বশে, জেদের বশে করছে। তুমি তো বুঝবে, বলো। ওকে একটু সময় দাও, দেখবে ও ঠিক নিজেকে শুধরে নেবে। জানি না সেদিন কবে আসবে। ও সবকিছু মেনে নিয়ে যে ওর পাশে ছিল সে তো সরে গেছে। এবার কিভাবে ও নিজেকে খুঁজে পাবে কে জানে। কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, আমার উপর রাগ হয়েছে, পাপার উপর রাগ হয়েছে? হ্যাঁ, কি করলে সারাদিন, কি করলে আমাকে বলো তো, আমাকে বলো তো সারাদিন কি করলে? আচ্ছা আচ্ছা, পাপার কাজ ছিল তো বেটা, পাপার কাজ ছিল, কাজ শেষ করে আসতে সময় লেগে গেছে। সরি সরি সরি, ভুল হয়ে গেছে পাপার, ভুল হয়ে গেছে। কথা বলবে না বাবার সাথে, কথা বলবে না? খেলবো। আমরা আজকে সারাদিন খেলা করতে পারিনি, আজকে রাত জেগে আমি আর বিল্লু রানী খেলবো, আর মাম্মা ঘুমু করবে। ওকে ওকে, এবার একটু হাসো, একটু হাসো, একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। বাবা বাবা, মেয়েতে তো খুব জমেছে দেখছি। মেয়ের মান ভাঙাচ্ছিলাম, ওনার সাথে সারাদিন খেলা করতে পারিনি কি না, উনি তো রেগে একদম বোম হয়ে আছেন। এই দেখো এই দেখো দেখো দেখো, আর কোনো ব্যাপারে মিল থাকুক না থাকুক, এই ব্যাপারে কিন্তু মায়ের সাথে খুব মিল, রাগ। ও মা, আমাকে রাখতে কবে দেখেছো? যত সব বাজে বাজে কথা। তুমি রাগ করবে না কিন্তু, তোমার মাও তো রাগ করে না, অভিমান হয় তার, একেবারে আকাশ পাতাল এক করা প্রগাঢ় অভিমান। তবে তোমার মায়ের সেই অভিমানটা কিন্তু রাগের থেকেও বেশি ভয় পাই আমি। বুঝলাম, সবটাই বুঝলাম, কিন্তু এটা কি হচ্ছে শুনি? কি? তুমি তো আমাকে বলেছিলে তুমি নাকি বাচ্চা কোলে নিতে একদম পারবে না, আর ও নাকি এতটাই ছোট যে তোমার আঙুলের ফাঁক দিয়ে গলেই যাবে। এখন এখন তো দেখছি খুব ভালোই হ্যান্ডেল করছো। দেখি দাও দাও, আমাকে দাও। আমি নিতে পারবো না ওকে কোলে, কে বলেছে? আমি একজন ম্যাচিওর, ডেডিকেটেড এন্ড সিরিয়াস ফাদার, ঠিক আছে? সবকিছু ট্রেনিং নিয়ে নিয়েছি। আজকাল ইন্টারনেটে খুঁজলে সব পাওয়া যায়, কি বেটা, তাই তো? সর্বনাশ, তুমি কোলে নেওয়ার ট্রেনিংটাও ইন্টারনেট ঘেটে পেয়েছো? হ্যাঁ, দাও দাও দেখি। ও মা, না না, পাপা পারেনি না তোমার কান্না থামাতে। বারে, কিছু ভুল করলে তো তুমি পুরো বাড়ি মাথায় তুলবে, তার চেয়ে এটাই ভালো না? ঠিক আছে, হয়েছে, এবার যাও তো এখান থেকে। কেন বাড়ি যাবো কেন? আমার নির্বাসন নাকি? কেন আবার?
ওকে খাওয়াবো। হ্যাঁ, তো খাওয়াবে তো খাওয়াবে, তাতে বাইরে যাওয়ার কি আছে? বাইরে কেন যাবো? আমি বলছি তাই যাবে, যাও বলছি না। রোজ তুমি আমাকে এই ঘর থেকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও। আজকে সেটা হবে না, আমি আজকে বাইরে যাব না। দেখি আমাকে কে বের করে এই ঘর থেকে। এই আমি গ্যাট হয়ে বসলাম, ব্যাস। এই লুকোচুরিটার মানে না আমি বুঝি না রাই। কেন এই দৃশ্যটা আমার কাছ থেকে আড়াল করে রাখতে হয় তোমার, বলো তো? তুমি জানো এই দৃশ্যটার উপরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আর্ট হয়েছে। তোমার আর্ট তুমি তোমার মাথায় রাখো, আর এখানে বসে বসে বকবক না করে বাইরে গিয়ে বন্ধুর সঙ্গে গল্প করো না গিয়ে। সে নিশ্চয়ই একা একা বোর হচ্ছে। রাই, তোমার খারাপ লেগেছে তাই না? কেন খারাপ লাগার কি আছে? খারাপ লেগেছে এই যে তুমি যেভাবে বললে। কেন, কি খারাপ লাগবে? তোমার এই গলার টোনটা তো আমি খুব ভালো করেই বুঝি, চিনি। আমি সিমরানকে এই বাড়িতে এসে থাকার কথা বললাম। ইনফ্যাক্ট তোমাকে একবারও জিজ্ঞেস করলাম না যে রাই এটা করা উচিত হবে কিনা। এটাই তোমার খারাপ লেগেছে? আচ্ছা, খারাপটা কেন লেগেছে সেটা তো বলো। মানে তোমার সাথে কথা না বলে ওকে এই বাড়িতে নিয়ে এলাম সেটার জন্য, নাকি তোমাকে এই বিষয়ে কিছু বললাম না তার জন্য? আমার খারাপ লেগেছে কে বললো? আমি তোমায় কিছু বলেছি? না, সে হয়তো তুমি মুখে বলনি, কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি। শোনো রাই, তোমার কিসে ভালো লাগে আর কিসে খারাপ লাগে সেটা আমি তোমার গলার স্বরেই বুঝতে পারি, ঠিক আছে? আসলে এতদিন পরে আমি ওকে দেখে হয়তো একটু বেশি আপ্লুত হয়ে পড়েছিলাম। তাছাড়া আমাদের বাড়ি কলকাতায় আছে, সেখানে ও কলকাতায় এসে হোটেলে থাকবে, এটা আমি মেনে নিতে পারছিলাম না রাই। মাও তো আমাকে জোর করছিল ওকে নিয়ে আসার জন্য এই বাড়িতে। তুমি তো দেখলে সেটা। একটা সময় ওদের ফ্যামিলি আর আমার ফ্যামিলি খুব ক্লোজ ছিল। তুমি এত এক্সপ্লেন কেন করছো আমার কাছে? তোমার একজন বন্ধু, ছোটবেলাকার বন্ধু, খুব কাছের বন্ধু, সাহায্য দরকার, তুমি তাকে থাকতে দিয়েছো, ব্যাস। এটাই তো করা উচিত। না, আমার হয়তো তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। আই এম সরি। সরি কেন বলছো অনির্বাণ? তুমি তো ভুল কিছু করোনি। আর তুমি কি আমাকে এতটাই ছোট মনে করো? একজন মানুষ, অসহায় মানুষ, যার থাকার জায়গার দরকার, তুমি তাকে থাকতে দিয়েছো, আমি রাগ করবো এটা শুনে? আর শোনো, আমার সঙ্গে সিমরানের কথাও হয়েছে, সবটাই শুনেছি আমি। কত কষ্ট করছে ও এখন, ওর একার উপর সবটা দায়িত্ব। বাবা অসুস্থ, বাবা চিকিৎসা ওই চালায়। প্যান্ডেমিকের পর থেকে ওর চাকরিটাও নেই, অল্প উপার্জন এখন। ভালোই করেছে এখানে এসে, অন্তত কিছুটা হলেও তো উপকার হবে। যাক বাবা, আমি বাঁচলাম। আমি জানতাম, সব জানার পর তুমি ঠিক কিচ্ছু বলবে না, এটা আমি শিওর ছিলাম। এই জন্যই তো তুমি হলে দ্য বেস্ট ওয়াইফ ইন দিস হোল ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আমি ওদিকটায় আসি, দেখি তোমাদের দুজনকে। বারণ করেছি তো। তাহলে আর কি, তোমার নিষেধ অমান্য করার ক্ষমতা কি আর আমার আছে? থ্যাংক ইউ রাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে সিমিকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। তবে আমারটা কিন্তু জমা রইল। কি? আমারও তো বন্ধু আছে। যদি আমারও কোনো কাছের বন্ধু এভাবে বিপদে পড়ে আমার কাছে আসে, তাহলে আমিও তাকে থাকতে বলতে পারি। তখন তুমিও কিন্তু রাগ করতে পারবে না। তার মানে অস্বীকার করলেও রাগ করেছো তুমি? না, তবে অস্বস্তি হয়েছে তোমাদের দুজনকে এভাবে দুজনের দিকে তাকিয়ে সিনেমার চরম রোমান্টিক ডায়লগ বলতে শুনে একটু অস্বস্তি হয়েছে। কি মনে হচ্ছিল বলো তো? এই তুমিটাকে তো আমি কখনো দেখিনি, চিনি না একে। তাহলে কি আমার হাজবেন্ডের আরো অনেক এরকম রূপ আছে যেগুলো হয়তো আমার কাছে অচেনা? আরে ওটা আমাদের ছোটবেলার অভ্যেস। আমি আর সিমি জানো তো শাহরুখ কাজলের প্রচুর ডায়লগ না গড়গড় করে বলে দিতে পারি। হ্যাঁ, আমরা শাহরুখ কাজলের সিনেমা দেখে আসতাম আর তারপর ওদের ডায়লগগুলো না মুখস্থ করতাম আর বিল্ডিং এর সবাইকে আমাদের দুজনের পারফরমেন্স দেখাতাম। আমি সেটা দেখেই তো অবাক হলাম। একদিন টিভিতে ডিডিএলজে চলছিল, তুমি সেটা দেখে ল্যাপটপ নিয়ে ঘরে চলে এসেছিলে কাজ করার জন্য।
কই তখন তো একবার আমাকে কথাগুলো বলনি। রাই, এক একজনের সঙ্গে এক একটা ব্যাপার এমন কানেক্টেড হয়ে যায় না, সেটা কোনো জায়গা হতে পারে, কোনো জিনিস হতে পারে, যেটা হয়তো একটা পার্টিকুলার মানুষের সঙ্গে কানেক্টেড। আমার সাথে তুমি কিসে কানেক্টেড? এই যে আমার বুকের ভেতরে হার্টবিটটা শুনতে পাচ্ছ, এভাবেই তোমার সাথে আমি কানেক্টেড। আমাদের সব কিছু কানেক্টেড, আমাদের দুজনের গোটা জীবনটা কানেক্টেড। কথাগুলো খুবই ভেগ শোনালো। কাম অন, আমরা ছোটবেলায় কি ফাজলামো করতাম সেটার সাথে আমার আর তোমার কানেকশনের কি করে মিল থাকতে পারে? তাই তোমার আর আমার যে কানেকশনটা আছে সেটা কোনো ফিল্ম বা কোনো ফিল্মের ডায়লগ দিয়ে এক্সপ্লেন করা যায় না। আমার মনে হয়েছিল তোমার খারাপ লেগেছে, আর তুমি সেই খারাপ লাগাটাকে পুষে রেখেছো। দেখো, তুমি যদি বলো তাহলে আমি সিমিকে অন্য কোথাও, কোনো ভালো পিজিতে বা কোনো ভালো ফ্ল্যাট ভাড়া দেখে সেটেল করে দিয়ে আসবো, কিন্তু ওকে নিয়ে আমাদের দুজনের মধ্যে অশান্তি ঝামেলা এগুলো আমি একদম অ্যালাউ করবো না। কিন্তু তার চেয়ে এই ভালো সিমি এখান থেকে চলে যা। একদম না, কখনো হতে পারে না সেটা। অনির্বাণ, আমার একটু অস্বস্তি হয়েছে বলে একটা অসহায় সম্বলহীন মেয়ে পিজিতে গিয়ে থাকবে, এটা কখনোই হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আর তাছাড়া আমার কথাও হয়েছে সিমির সঙ্গে, ওকে দেখে তো মনে হলো খুব সহজ সরল প্রাণ খোলা মেয়ে, হাসি খুশি। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। আসলে ও না এখনো একটু পাগলি টাইপসের আছে, তবে ওর মনটা খুব পরিষ্কার, চকচকে তকতকে জলের মতো। তাহলে শুধু শুধু ওকে বলতে যাচ্ছিলে কেন এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা? আমার ভয়ে? না, ভয় না, মনে হলো তোমার খারাপ লাগছে। আমি যদি বলি লাগছে না,